কি 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 পাঠাইতে বল এবারে জানে যে লঞ্চ উঠে দেওয়ার পর আমি আমার কোনো উত্তর নাই ঠিকঠাক কি হয় আল্লাহ জানে এই শুরু থেকে 10 মিনিট এই বয়টা অনেক ভালো একটা মাইক্রোফোন থাকতে আমি এতদিন কি কষ্ট যে করছি কত ভিডিও যে বাদ গেছে আমার আজকে আমরা জটিল সংখ্যার গত ক্লাসে আয়ের কিছু প্রবলেম সলভ করছিলাম যে আয়ের উৎসটা আসলে কি এবং কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার সিস্টেম বা এটার এক্সপ্লানেশন বা আয়ের যে অপারেশনগুলো বা কীভাবে আয় কাজ করে বা আয়ের উৎসটা কী ছিল এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আজকে আয়ের কিছু মানে আরও কিছু ডিটেলসের প্রবলেমগুলো সলভ করব তো আমি বলছিলাম যে আয়ের ঘাতগুলো বা পাওয়ারগুলোর প্রত্যেকটার সাধারণ অন্তর বা পরপর যে ঘাতগুলো থাকবে তাদের প্রত্যেকের পার্থক্য যদি একই হয় বা সাধারণ অন্তর যদি একই হয় সেক্ষেত্রে যে কোনো 4টা টার্মের সমষ্টি হবে সবসময় 0 এই পার্টটা ছিল মুখ্য বিষয় আয়ের ক্ষেত্রে তো ওই টাইপের ম্যাথগুলো আমরা সলভ করছিলাম গত ক্লাসে তো আরেকটা ম্যাথ যদি আমরা নর্মালি সলভ করি ওই টাইপেরই সাপোজ i⁻³ প্লাস i⁻⁴ প্লাস i⁻⁵ প্লাস লাইক i⁻, সাপোজ 42 এই মানটা কত হবে একই টাইপের ম্যাথ প্রত্যেকটা কোনো ঘোরানোর সুযোগ নাই তা আমি বলছিলাম এখানে প্রত্যেকটা আয়ের মানে প্রত্যেকটা ঘাত বা পাওয়ারের সাধারণ অন্তর হচ্ছে 1 করে তাহলে আমরা বলতে পারি যে কোনো 4টার সমষ্টি সর্বদা কত আসবে 0 আসবে তাহলে এখানে তো আমাদের অ্যাটলিস্ট 42 পর্যন্ত আছে আয়ের ঘাতগুলো তো এক্ষেত্রে আমরা i⁻⁵ আর একটা দিতে পারি i⁻⁶ নিজের থেকে দিতে পারি আর কি কারণ যেহেতু ডট আকারে দেওয়া আছে তাহলে এই 4টার সমষ্টি যে 3 4 5 6 যে এই 4টার সমষ্টি কিন্তু 0 ঠিক আছে তাহলে 6 থেকে 7 8 9 10 10 পর্যন্ত কত হবে 0 তা 10 সাথে 4 যোগ করলে 14 তাও কত আসবে 0 14 সাথে যদি আমরা সাপোজ এরকম 4 আর 4 8 যোগ করি তাহলে কত আসবে 22 ঠিক আছে একই রকম যদি 22 এর সাথে আমরা আবার 8 যোগ করি তখন কত আসবে 30 30 এর সাথে যদি আমরা নতুন করে আবার 8 যোগ করি তখন কত আসবে 38 তাহলে 38 পর্যন্ত কিন্তু আমাদের 0 হচ্ছে তাহলে i⁻, at last 38 পর্যন্ত কিন্তু আমাদের 0 বাকি থাকে কত i⁻39 প্লাস i⁻40 প্লাস i⁻41 প্লাস i⁻40 কত 2 38 পর্যন্ত 0 ছিল তাহলে 38 পর্যন্ত 0 হলে 39 40 41 42 অ্যাট লাস্ট এখানে কয়টা টার্ম আছে 4টা তো আমরা দেখলাম এখানে সবগুলো আসলে 4টা করেই কি বিদ্যমান তাহলে এইটার মান কত আসবে আমাদের 0 তাহলে আমাদের এখানে প্রত্যেকটা টার্মের মধ্যে যদি আমরা 4টা করে বড় সংখ্যা নেই তাহলে প্রত্যেকটার আনসারই হচ্ছে 0 অ্যাটলিস্ট 3 থেকে 42 পর্যন্ত যতগুলো রাশি থাকবে সবগুলোর বীজগাণিতিক সমষ্টি দাঁড়াবে 0 তো এটা খুবই অ্যাভেলেবল প্রবলেম তো আমরা একটু আয়ের অন্য ক্যাটাগরি ম্যাথ দেখি সাপোজ যদি কোয়েশ্চেন করা হয় i⁻4n এর মান কত হবে i⁻4n এর মান কত হবে তো এখানে আমরা একটা বিষয় একটু লিখে নিই যে i⁻4n যেখানে
এন বিলংস টু হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই কথাটা ইম্পর্টেন্ট। এখানে এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে এনগুলো কারা কারা থাকতে পারে? 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 লাইক এরকম আরও অনেক কিছু সংখ্যা থাকতে পারে। তো ব্যাপারটা কিন্তু এখানে এরকম যে আসলে এন কিন্তু অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে শূন্য সহকারে। এটা হচ্ছে এন এর পরিচয়। তা যদি আমরা এখানে এন এর মান সাপোজ 0 বসাই, তাহলে উত্তরটা কত আসতেছে আমাদের? 4 গুণ 0 মানে হচ্ছে 0, i টু দি পাওয়ার 0 অ্যান্সারটা দাঁড়াবে 1। i টু দি পাওয়ার যদি n এর জায়গায় 1 বসাই তাহলে 4 ইন্টু 1 অ্যাজ লাইক i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। তারপর i টু দি পাওয়ার যদি n এর মান 2 বসাই তাহলে 4 দ্বিগুণে দাঁড়াচ্ছে i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার 8 এর মান কত? 1। ঠিক আছে, আসলে আমরা এগুলো কীভাবে করছিলাম গত ক্লাসে? i টু দি পাওয়ার যেটা থাকবে সেটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষটা পুনরায় i এর পাওয়ারে বসাতে বলছিলাম। যেটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার প্রপারলি। অর্থাৎ এখানে একটা বিষয় একটু ক্লিয়ার হলাম। তাহলে i টু দি পাওয়ার 4n এর ক্ষেত্রে n এর মান আমি যে কোনো পূর্ণ সংখ্যায় বসাই না কেন অলওয়েজ মানটা কত আসতেছে? 1 আসতেছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি, একটা সামারি করতে পারি, সেটা হলো যে i টু দি পাওয়ার 4n, i টু দি পাওয়ার 4n এর মান অলওয়েজ হচ্ছে 1। এই বিষয়টা একেবারে কনস্ট্যান্ট। i টু দি পাওয়ার 4n এর মান হচ্ছে সবসময়ের জন্য 1। ওকে ফাইন। তো এবার আমরা i টু দি পাওয়ার 4n এর আর কয়েকটা প্রবলেম দেখি। সাপোজ i টু দি পাওয়ার 4n প্লাস 2, i টু দি পাওয়ার 4n প্লাস 2, এটার আনসার কত হবে? তো সূচকের নিয়মে আমাদের যদি পাওয়ারটা প্লাস আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে i টু দি পাওয়ার 4n, i টু দি পাওয়ার 2, এই যে পাওয়ারটা যোগ আকার ছিল তাই পাওয়ারটা আলাদা করে ভেঙে গুণ আকারে লিখলাম। i টু দি পাওয়ার 4n এর মান একটু আগে আমরা শিখলাম সেটা হচ্ছে 1, i স্কোয়ারের মান হচ্ছে -1, আগে থেকে জানি, দ্যাটস ইট, উত্তরটা আসবে -1। ঠিক আছে, সিমিলার কেস যদি বলা হয় i টু দি পাওয়ার 4n প্লাস 12 এর মান কত হবে? খুবই সো সিম্পল একটা ম্যাথ। i টু দি পাওয়ার 4n ডট i টু দি পাওয়ার 12 সূচক আকারে লিখলাম। 4n এর মান হচ্ছে 1 আর i টু দি পাওয়ার 12 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, ওই 0 পুনরায় i এর পাওয়ারে বসালে উত্তরটা আসবে 1। তাহলে এটা আসবে, উত্তরটা প্রপারলি আনসার আসবে কত? 1। এটা আমাদের আনসার। ঠিক আছে, তো এরকম i টু দি পাওয়ার যত রকমের সিরিজ আছে বা যত রকমের ধারা আছে বা নর্মাল আয়ের যত রকমের প্রবলেমগুলো থাকবে সবগুলো আমরা এই সিস্টেমগুলোতে বের করতে পারবো। তো আমরা আই নিয়ে আহামরিয়ার এতটা ডিপ যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আমরা এবার একটু কমপ্লেক্স নাম্বারের মধ্যে ঢুকতে চাই প্রপারলি। তো প্রপারলি কমপ্লেক্স নাম্বারের একটা ডেফিনেশন আছে। ডেফিনেশন এরকম যে, তো আমরা আই তো বুঝলাম, আই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের ইউনিট, হ্যাঁ, একটা অবাস্তব জগতের একটা ইউনিট, যেটাকে বলছিলাম আমরা ইমাজিনারি পার্ট বা একটা অবাস্তব পার্ট। তো অবাস্তব পার্ট বা ইমাজিনারি পার্ট বা কাল্পনিক পার্ট, এটাকে আসলে কাল্পনিক বলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে কাল্পনিক যে পার্ট ছিল সেটা ছিল ইমাজিনারি, আর ইমাজিনারি ফার্স্ট সিম্বল কী ছিল? আই ছিল। তাহলে অবশ্যই জটিল সংখ্যার সাথে একটা কি থাকবে? একটা আই থাকবে গুণ আকারে। তাহলে জটিল সংখ্যার ডেফিনেশন কি? সংখ্যাতাত্ত্বিক নিয়মে যে সকল সংখ্যাকে যদি সংখ্যাটা আমরা লিখি, যে সকল সংখ্যাকে a প্লাস ib আকারে প্রকাশ করা হয়, যে সকল সংখ্যাকে a প্লাস ib আকারে প্রকাশ করা হয় তারাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তারাই জটিল সংখ্যা। তাহলে কমপ্লেক্স নাম্বারের যে মেইন ডেফিনেশন সেটার টোটাল এক্স্যাক্ট সিস্টেমটা দাঁড়াবে এরকম, জাস্ট a প্লাস আই বি এটা একটা পার্ট, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের আকার। অর্থাৎ কোনো সংখ্যাটাকে আমরা কমপ্লেক্স নাম্বারে রূপান্তর করতে চাইলে সেটার সিম্বলাইজ বা সেটার আকৃতি বা সেটার সমীকরণের সিস্টেমটা দেখতে ঠিক এরকম হবে। তো এখন যদি কোয়েশ্চেন করা হয় সাপোজ 2,
এটা তো একটা বাস্তব সংখ্যা, এই সংখ্যাটাকে আমাকে দেখাতে হবে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তো কীভাবে করব আমরা, তো এই 2 এর সাথে যদি একটা আই গুণ দেই, ধরো আগের সংখ্যাটা ছিল 2, তার সাথে কত গুণ দিলাম, সরি তার সাথে কত যোগ করলাম, আই যোগ করলাম, তাহলে এই দুইটা ব্যাপার তো এক না, দুইটা ব্যাপার তো আলাদা। আমি 2 এর সাথে কখনোই এরকম আই যোগ করতে পারি না যদি না আগে একটা বা আগে বা পরে একটা জিরো গুণ করি। তাহলে জিরোর সাথে যদি আমাদের পুরো পার্টটা গুণ হয় তখন তো আমাদের পুরোটাই জিরো হয়, তখন 2 এর সাথে জিরো আই মানে জিরো গুণ যোগ করলে আমার জাস্ট ওই 2 থাকতেছে, ঠিক আছে। তো এখানে আমি একটা ছোট্ট পরিচয় দিই, এ প্লাস আইবি এই কমপ্লেক্স নাম্বারের এই সিস্টেমটাতে এটাকে বলা হয় একটা বাস্তব অংশ। এটা হচ্ছে একটা বাস্তব অংশ এটা, আর আইবিটা হচ্ছে কাল্পনিক অংশ। আইবিটা হচ্ছে একটা কাল্পনিক অংশ। তাহলে এ প্লাস আইবির মধ্যে বা এই টোটাল কমপ্লেক্স নাম্বার সিস্টেমটার মধ্যে এ হচ্ছে বাস্তব অংশ আর আইবিটা হচ্ছে কাল্পনিক অংশ। ফাইন, তাহলে কমপ্লেক্স নাম্বারের মধ্যে বিশেষ করে একটা বাস্তব অংশ অ্যাভেলেবেল থাকে, থাকে। তাহলে যদি এরকম কোনো একটা জটিল সংখ্যা হয় যে 2i অথবা 3i অথবা 4i, এরকম তিনটা কমপ্লেক্স নাম্বার, তো এটাকে যদি আমরা এ প্লাস আই প্রকাশ করতে চাই, এটা কিন্তু এখনও এ প্লাস আই আকারে প্রকাশ করা হয় নাই। যদি আমরা এটাকে এ প্লাস আই আকারে প্রকাশ করতে চাই তাহলে কি দাঁড়াবে, এটার অবাস্তব বা কাল্পনিক অংশ তো পেলাম, সেটা কত 2i, কিন্তু বাস্তব অংশ তো পাই নেই। তাহলে বাস্তব অংশের সাথে কোনো কিছু নেই, তার মানে একটা জিরো যোগ করে দিই, দ্যাটস ইট। একই রকম 3i এর সাথেও আমরা যে কাজটা করব, 3i তার সাথে একটা কি যোগ করে দিব, একটা জিরো যোগ করে দিব। 4i এর সাথেও জিরো প্লাস কত হবে 4i। এখন ব্যাপারটা যদি এরকম হয়তো এখানে ধরো একটা মাইনাস আছে, তাহলে এখানে কিন্তু আমাদের মাইনাস হবে, এখানে মাইনাস, এখানেও কি হবে মাইনাস হবে, অর্থাৎ এই সাইনটা ফলো করে আমাকে এই সাইনগুলো দিতে হবে, ঠিক আছে। ফাইন, তো এখন ব্যাপার হলো যে এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। এটাকে যদি আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেগমেন্টে একটা করে জিরো আসতেছে আমাদের। তাহলে এটা তো জটিল সংখ্যা, এটাকে জিরো আকারে বা এ প্লাস আইবি আকারে প্রকাশ করলে এর মানটা আমার প্রতিনিয়ত কি আসতেছে, জিরো 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 আসতেছে। বাট যদি কমপ্লেক্স নাম্বার এরকম থাকতো যে সাপোজ 2 প্লাস 3i, 4 প্লাস 5i, 6 প্লাস 3i, অ্যাজ লাইক এরকম এরকম কয়েকটা কমপ্লেক্স নাম্বার, তখন কি হইতো, তখন এই এক্স্যাক্ট এটাকে কিন্তু আমরা এই যে এ প্লাস আইবি আকারে প্রকাশ করাই আছে আমার এখানে, এই পার্টটা আগের থেকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা আছে, আগের থেকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা আছে, আগের থেকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা আছে। ফাইন, তাহলে এবার এর মানটা কিন্তু আমার জিরো না, এবার এর মানটা কিন্তু বাস্তবই আছে, এই যে এর পরিচয় বাস্তব অংশ, তাই এর মান বাস্তব আছে, এখানেও এর জায়গায় বাস্তব আছে, আবার এখানেও 6 এর জায়গায় কি আছে, 6 মানে বাস্তব সংখ্যাই আছে। তাহলে এখানে টোটালি এক্স্যাক্ট এ প্লাস আইবি আকারে প্রকাশ করাই আছে, ফুলফিল। কিন্তু এই ম্যাথটা এটাকে আমরা নিচ থেকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করছি একটা করে কি বসিয়ে, জিরো বসিয়ে। তাহলে এই দুইটা জটিল সংখ্যার মধ্যে পার্থক্যটা কি, যে এই কমপ্লেক্স নাম্বারগুলোর ক্ষেত্রে আগে থেকে একটা কমপ্লিটলি সাজানো একটা প্রসেস করা আছে এ প্লাস আইবি আকারে, কিন্তু এই সিস্টেমটার ক্ষেত্রে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা ছিল না, আমরা একটা করে অতিরিক্ত জিরো বসিয়ে সেটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করলাম। তাহলে এই যে এর মানটা জিরো আসলো, এই যে এর মানটা জিরো আসতো, যখনই এর মানটা জিরো আসবে তখন যে কমপ্লেক্স নাম্বারগুলো থাকে, যদি এর মানটা জিরো হয় তখন যে কমপ্লেক্স নাম্বারগুলো থাকে এই যে উপরে 2i, 3i, 4i, এদেরকে বলা হয় আদর্শ বা আইডিয়াল কমপ্লেক্স নাম্বার বা আদর্শ জটিল সংখ্যা। তাহলে যদি এর মানটা এই যে যদি a ইকুয়াল 0 হয় তাহলে কি দাঁড়ায়, আইবি, এই অংশটাকে বলা হয় আদর্শ জটিল সংখ্যা। এটাকে কি বলা হয়, আদর্শ জটিল সংখ্যা। তাহলে আদর্শ জটিল সংখ্যার সিস্টেমটা কি, এ প্লাস আইবি এই জটিল সংখ্যার মধ্যে যদি বাস্তব অংশ এর মানটা বাস্তব অন্য কোনো মান না থাকে, কেবলমাত্র জিরো থাকে,
বা কিছুই থাকে না, সেটাকে আমরা চাইলে প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য একটা করে জিরো বসিয়ে সেটাকে প্রকাশ করি। বাট যদি আগের থেকে জিরোগুলো বা কোনো অ্যাজ লাইক কোনো কিছু না বসানো থাকে, তখন নর্মাল কোনো একটা আইবি পার্ট থাকে, তখন সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা বলবো একটা আইডিয়াল কমপ্লেক্স নাম্বার বা একটা আদর্শ জটিল সংখ্যা। তাহলে এ প্লাস আইবি এটা একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। সেখান থেকে যদি এর মানটা কখনো জিরো হয়, তখন সেটাকে আমরা বলবো আদর্শ জটিল সংখ্যা। এই তুমি টাকা ধরো কেন? সব চুরি শেষরাবি বাদ দাও। ওকে, ঠিক আছে। কিসের টাকা? না কি কত আছে এখানে? 300 আছে না? 300 ছিল ওখানে, তুমি আগে সরাইছো। আমি নিশ্চিতভাবে যখন আমি বাইরে গেছিলাম তখন তুমি আগে থেকে সরাই রাখছো। এখানে 300 ছিল, অ্যাটলিস্ট 250 টাকা থাকার কথা সব মিলিয়ে। বিশেষ হয় না। এবার আমরা যে কাজটা করব, জটিল সংখ্যার সিস্টেমগুলোকে আমরা আগের থেকে এ প্লাস আইবি আকারে সাজানো থাকবে না, প্রত্যেকটা টার্মগুলোকে আমরা এ প্লাস আইবি আকারে সাজাবো। আরে ওই যে রোবাস্টা আইসক্রিম কিনতে গেছিলাম ওই যে স্যারের ছেলের জন্য, রাত্রেবেলা পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা, তো আমি তো চেক করে নিয়ে আসি নাই, এই জন্য চিরে একটা 50 টাকা দিছে। তো আজকে সকালে একজনকে দিলাম, কয়েকবার চলবে, তো পরে থেকে আবার এটা চেঞ্জ করে নিয়ে আসা লাগবে। হ্যাঁ, খুলে দেখছে পুরো, আমি এমনি দিছিলাম, অনেকে খুলে দেখে, চেক দেয় যে মানে ঠিকঠাক দিছি কিনা। খুলে মহিলা বলতেছে যে না ভাইটা চেঞ্জ করে দেন। আমি কিরকম হইলো, ধরা খেয়ে গেলাম। কিন্তু আমি তো চেক দিয়ে নিই, আমি নর্মালি আনছি। 500 টাকার মধ্যে ভাঙতে ছিল, তখন ভরে দিছে, তখন ধরা খেয়ে গেছে 50 টাকা, কোনো হইলো। আচ্ছা, এখন কনসেপ্ট হচ্ছে এ প্লাস আই বি আকারে প্রকাশ। না এরা ঠিক, টাকা ধরো না, টাকা ধরো না। আসলে এই যে বিয়া শাদী করলে এই মহিলারা চুরি করে, এটাই স্বাভাবিক বিষয়। কিসে 60 টাকা নিয়ে গেছিস? কত নিয়েছিস? 50। আচ্ছা, এ প্লাস আইবি আকারে প্রকাশ করি আমরা একটু। ধরলাম সাপোজ ও কনসেপ্ট একটু লিখে নিই, যে কোনো জটিল সংখ্যার যোগফল বা যে কোনো দুইটা জটিল সংখ্যার যোগফল আরও একটি জটিল সংখ্যা হয়, এটা একটা মানে একটা সিস্টেম। তা আমরা একটু লিখে ফেলি, যে কোনো দুটি জটিল সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল ভাগফল শেষ। আরও একটি জটিল সংখ্যা। তাহলে যে কোনো দুইটা জটিল সংখ্যার, এই যে দুটি জটিল সংখ্যার একটা যোগফল, একটা বিয়োগফল, আর একটা গুণফল, আর একটা হচ্ছে ভাগফল, এই 4টা সেগমেন্ট। যাই করি না কেন অলওয়েজ আমরা ওই জটিল সংখ্যাই পাবো। তাহলে আমরা একটু ফার্স্ট অফ অল প্রথম বিষয়টা একটু প্রুফ করি যে আসলে দুটি জটিল সংখ্যার যোগফল একটি জটিল সংখ্যা হয় কিনা। ধরলাম z1 একটা জটিল সংখ্যা দেওয়া আছে, সাপোজ x1 প্লাস i y1, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে বাস্তব পার্ট, এটা হচ্ছে কাল্পনিক পার্ট। আর একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে z2 ইকুয়াল x2 প্লাস i y2। আমাকে বলা হইল যে এই দুইটা জটিল সংখ্যার যোগফল কে a প্লাস i আকারে প্রকাশ করো। তাহলে আমরা বলতে পারি যদি যোগ করি, এই যে যোগফল যেটা, তাহলে z1 প্লাস কত দাঁড়াবে? z2। তাহলে যোগ করি x1 প্লাস i y1 প্লাস x2 প্লাস i y2। তাহলে এখান থেকে x1 আর x2 যোগ করে ফেলি, বাস্তবের সাথে বাস্তব দুইটা পার্ট। আর এখানে হচ্ছে কাল্পনিক অংশ i y1, এখানে হচ্ছে i y2 প্লাস i ধরো ওয়েট
আই কমন নিলে y1 প্লাস হচ্ছে y2। এই দুইটা বাস্তব অংশ মিলে হচ্ছে a, আর এই দুইটা হচ্ছে i এর সাথে আছে গুণাকারে, তাহলে এই পার্টটা হচ্ছে কি আমাদের b। তাহলে এটা কি হলো আমাদের a প্লাস আই বি। তাহলে পুরো ব্যাপারটাই প্রকাশ হলো a প্লাস আই বি আকারে। এই যে আজকে আর পারলাম না পড়াইতে, আজকে বইয়ের জ্বালায় বলতেছে আজকে আর পড়ানো যাবে না, ঠিক আছে। ওই বিয়ে শাদী করলে এই অবস্থাই হয়, মানে একটু ভালো মতো পড়াইতেছিলাম, এখন বলতেছে কি যে এখন আর পড়ানো যাবে না, এখন ঘুমাইতে হবে। ঠিক আছে, এটা আসলে ঠিক না, এটি আসলে খুব খারাপ কথাবার্তা। খারাপ অবশ্য না, ভালো কথাবার্তা, ঠিক আছে। চাইছিলাম যে আজকে একটু 1টা পর্যন্ত পড়াবো, তাই ওরে বলছি 10 মিনিট পরে ছেড়ে দিব, তো অলরেডি 20-25 মিনিট হয়ে গেছে, তাই আর সামনে ব্রেক দেওয়া যাবে না, কারণ বউ তো কিছু করার নাই, সব জায়গায় আইন চলে না। তো আজকে এই মুহূর্তে এখানেই শেষ, আল্লাহ হাফেজ। এই হইলো কম হইলো কোনো কদি আগে সব ঠিকঠাক আছে না সিগারেট খাওয়া